সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে লেখিকা লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের চতুর্থ গল্প অন দ্য ব্যাঙ্কস অফ প্লাম ক্রিক। আজকে রয়েছে প্রথম পর্ব। 1। চলছে তো চলছেই, পথ যেন ফুরোতেই চায় না। ইন্ডিয়ানদের এলাকায় তৈরি করা সেই লগ হাউস ছেড়ে অনেক দিন হলো পথে নেমেছে ওরা। ক্যানসাস, মিসৌরি আর আইওয়া পাড়ি দিয়ে বহু দূর চলে এসেছে মিনেসোটার ভিতরে। অবশেষে এক সময় থামল ওয়াগন। বাবা বলল, সামনে আর তো কোনো চাকার দাগ দেখা যায় না। নেলসনদের খামার থেকে 8 মাইল এসেছি না? ওই তো ক্রিক দেখা যায়, মনে হচ্ছে এসে পড়েছি। লরা কোথাও ক্রিক দেখতে পেল না, তবে গাছের মাথা দেখে আন্দাজ করতে পারল ওদিকটাতেই হবে খাইটা, আর সব দিকে শুধু অন্তহীন প্রেয়ারি, ঘাস আর ঘাস। আস্তাবল মতো দেখা যাচ্ছে, কিন্তু বাড়িটা কোথায়? আপন মনে বলল বাবা। হঠাৎ আঁতকে উঠল লরা। সামনে দাঁড়িয়ে রয়েছে একজন লোক। কেউ কোথাও ছিল না। হঠাৎ কোত্থেকে উদয় হলো লোকটা বোঝা গেল না। ওয়াগানের নিচ থেকে চাপা গর্জন ছেড়ে লোকটাকে শাঁসালো যায়। চুপ! পাল্টা ধমক দিল বাবা ওকে। একদম চুপ! লোকটার দিকে ফিরে জিজ্ঞেস করল, আপনি কি মিস্টার হ্যানসন? ইয়া, সংক্ষেপে জবাব। শুনলাম ঘর বাড়ি বেঁচেতে আপনি পশ্চিমে যেতে চান। প্রথম খুঁটিয়ে খুঁটিয়ে ওয়াগানটা দেখলেন মিস্টার হ্যানসন, পেট আর প্যাটিকে দেখলেন, তারপর আবার সেই একই শব্দ উচ্চারণ করলেন, ইয়া। ওয়াগান থেকে নামলো বাবা। লরা আর মেরিকে মা বলল, তোমরাও নেমে একটু হাঁটাহাঁটি করে নাওগে, যাও। লরাকে নামতে দেখে উঠে দাঁড়ালো জ্যাক, কিন্তু সঙ্গী যাওয়ার অনুমতি পেল না বাবার কাছে। চেয়ে চেয়ে দেখল একটা পায়ে চলা পথ ধরে চলে যাচ্ছে লরা। একটু গিয়েই খাড়ের ধারে পৌঁছে গেল। রোদে ঝিলমিল করছে জল। ব্যস্ত ভঙ্গিতে কুলকুল শব্দ তুলে ছুটছে সামনের দিকে। ওপারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো উইলো গাছ। পথটা বাঁকা হয়ে নেমে গিয়েছে নিচে। কয়েক পা নামতেই অদৃশ্য হয়ে গেল ওয়াগনটা। এখন শুধু উপরে আকাশ আর নিচে আপন মনে কী সব বলছে খালের জল। আরও কয়েক পা নেমে লরা দেখল নিচে কিছুটা চওড়া একটা সমতল জায়গায় গিয়ে নেমেছে পথ। ওখান থেকে সিঁড়ির মতো কয়েকটা ধাপ নামলেই খাড়ির জল। আর এক পা এগিয়েই দরজাটা চোখে পড়ল ওর। মাটির গায়ে বসানো দরজা, বন্ধ। মনে হচ্ছে দরজার পাশে যাই থাকুক সেটা রয়েছে মাটির নিচে। ঠিক দরজার সামনেই শুয়েছিল মস্ত দুটো কুকুর। লরাকে দেখে ধীরে সুস্থ উঠে দাঁড়াচ্ছে এখন। এক দৌড়ে ওয়াগানে ফিরে এলো বাবা। ফিস করে মেরিকে বলল, মাটির গায়ে একটা দরজা দেখলাম, তার সামনে মস্ত দুটো পিছনে ফিরে তাকালো, দেখলো আসছে ওরা। ওয়াগানের নিচ থেকে জ্যাকের চাপা গম্ভীর গর্জন শোনা গেল। নাক মুখ কুচকে চোখা দাঁত দেখাচ্ছে ওদেরকে। কুকুরগুলো আপনার? মিস্টার হ্যানসনকে জিজ্ঞেস করল বাবা। পিছন ফিরে কয়েকটা শব্দ উচ্চারণ করলেন মিস্টার হ্যানসন। একটি শব্দও বুঝতে পারল না লরা, কিন্তু কুকুরগুলো ঠিকই বুঝল। খাড়ির ধার বেয়ে নেমে গেল ওরা চোখের আড়ালে। কথা বলতে বলতে আস্তাবলের দিকে ধীর পায়ে এগোলো বাবা আর মিস্টার হ্যানসন। আস্তাবলটা ছোট, দেওয়ালে আর ছাদে ঘাস গজিয়েছে, দুলছে হাওয়ায়। ওয়াগনের কাছাকাছি থাকলো লরা আর মেরি, যাতে প্রয়োজনে জ্যাকের সাহায্য পাওয়া যায়। বিশাল প্রেয়ারি প্রান্তর জুড়ে ঘাস আর ঘাস। বাতাসের চাপে দুলছে, নুয়ে পড়ছে। অসংখ্য হলুদ থোকা থোকা ফুল মাথা ঝাঁকাচ্ছে। ঘাসের ভিতর দিয়ে ফুরুত করে বেরিয়ে আসছে পাখির ঝাঁক। খানিক দূর উড়ে আবার হারিয়ে যাচ্ছে ঘাসের জঙ্গলে। অনেক অনেক দূরে বাঁকা হয়ে মাটিতে মিশেছে আকাশটা। মিস্টার হ্যানসনের সঙ্গে ফিরে এলো বাবা। গাড়িতে উঠতে উঠতে বলল, ঠিক আছে মিস্টার হ্যানসন, কাল শহরে গিয়ে কাগজপত্র ঠিকঠাক করে নেব আমরা। এই কথা থাকলো তাহলে, কেমন? আজকের রাতটা বাইরেই ক্যাম্প করে থাকবো আমরা। ইয়াহ!
জবাব দিলেন আবার একই ভাষাতেই মিস্টার হ্যানসন। লরা আর মেরি উঠে পড়তেই ওয়াগন নিয়ে ঘাসের রাজ্যে ঢুকে পড়ল বাবা। মাকে বলল, পেট আর প্যাটির বিনিময়ে জমি আর বাড়িটা আর বাচ্চা ঘোড়া বানি আর ওয়াগন কাভারের বিনিময়ে পাওয়া যাচ্ছে ক্ষেতের ফসল আর বলদ দুটো। পেট আর প্যাটিকে খুলে নিয়ে ক্রিক থেকে জল খাইয়ে আনলো বাবা, তারপর বাঁধল খুঁটির সঙ্গে। এখন মাকে সাহায্য করছে ক্যাম্পিংয়ের কাজে। ওদিকে কিচ্ছু ভালো লাগছে না লড়ার, একেবারে থম মেরে গেছে। খেলা তো দূরে থাক, খাওয়ার রুচি পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে যেন ওর। কিছুই খেতে পারল না সাপারে বসে। খোলা জায়গায় আজই আমাদের শেষ রাত, খুশি খুশি গলায় বলল বাবা। কাল থেকে আবার শুরু হবে ঘর সংসার, ওই ক্রিকের ধারে বাড়িটায়। বাড়ি কোথায়? ও তো গর্ত একটা চার্লস, মা বলল। আজ পর্যন্ত আর যাই হোক মাটির গর্তে বাস করতে হয়নি আমাদের। আমার ধারণা ঘর দুয়ার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পাবে তুমি, আশ্বাস দিল বাবা। নরওয়েজিয়ানরা ছিমছাম লোক হয়, তাছাড়া শীতের আর দেরি নেই। শীতকালে দেখবে এসব বাড়িতে কি আরাম। তা ঠিক, মাথা ঝাঁকালো মা। তুষার শুরু হওয়ার আগে একটা ঠাই খুব দরকার। একটা ফসল তুলে নি ক্যারোলিন, বলল বাবা। তারপর সুন্দর একটা বাড়ি বানিয়ে দেবো তোমাকে, ঘোড়াও কিনে দেবো এক জোড়া, চাই কি একটা বাগিও। গমের দেশ এটা ক্যারোলিন, গাছ নেই পাথর নেই, উর্বর সমতল জমি। তুমি দেখো বড়লোক হয়ে যাবো আমরা। ভাবছি হ্যানসন লোকটা এত অল্প জমিতে এমন হালকাভাবে গম বলল কেন? খরা পড়েছিল বোধহয়, আর নয়তো চাষাবাদ বোঝে না লোকটা। ক্যাম্পফায়ার থেকে বেশ কিছুটা দূরে ঘাস খাচ্ছে পেট, প্যাটি আর বানি। কচর মচর আওয়াজ আসছে চিবানোর। লেজ নাড়ছে শান্ত ভঙ্গিতে, জানে না বিক্রি হয়ে গিয়েছে ওরা। লড়ার বয়স এখন অনেক, 7 বছর, তাই কান্না ওকে সাজে না। কিন্তু শেষ পর্যন্ত জিজ্ঞেস না করে পারল না, আচ্ছা বাবা, ওদের বিক্রি না করে পারা গেল না? করতেই হলো? ওরে আমার 8 বোতল মিষ্টি সাইডার, এই জন্যেই এত মন খারাপ? ওকে কাছে টেনে নিল বাবা। পেট আর প্যাটি ইন্ডিয়ান ঘোড়া, ওরা ছুটে বেড়াতে পছন্দ করে। লাঙল টানতে হলে ওদের খুব কষ্ট হতো, মনটাই হয়তো ভেঙে যেত। ওরা এখন খুশি মনে দৌড়বে পশ্চিমের পথে, আর এদিকে বলদ দুটো খুশি মনে টানবে জল। ওদের সাহায্যে অনেক জমিতে চাষ দিতে পারবো আমি। তারপর আগামী বসন্তে তুলব ফসল। একটা ফসল তুলতে পারলেই দেখো লড়া, বড়লোক হয়ে যাবো আমরা। তখন আবার আমরা ঘোড়া কিনবো, নতুন নতুন জামা কাপড় কিনবো, যা যা চাই সব কিনবো। কিছুই বলল না লড়া। ওর মনে হলো পেট, প্যাটি আর বানিকে বিক্রি না করে যদি পারা যেত সেটাই সবচেয়ে ভালো হতো। 2 পরদিন সকালে বাড়ি খালি করে মালপত্র ওয়াগনে তুলতে সাহায্য করল বাবা মিস্টার হ্যানসনকে। তিনিও বাবাকে সাহায্য করতে চাইলেন, কিন্তু মা বারণ করল। বলল, না চার্লস, শহর থেকে সব কাজ ছেড়ে এসো, তারপর আমরা ঘরে উঠব। পেট আর প্যাটিকে মিস্টার হ্যানসনের ওয়াগনে জুতে দিল বাবা, বানিকে বেঁধে দিল পিছনে, তারপর চলে গেল ওর সঙ্গে শহরে। চেয়ে চেয়ে দেখল লড়া চুপচাপ। মনে হচ্ছে গলার কাছে কি যেন আটকে গিয়েছে ওর। চোখ দুটো কটকট করছে, কেমন যেন হাঁসফাঁস করছে বুকের ভিতরটা। পেট আর প্যাটি কিন্তু কিছুই বোঝেনি। খুশি মনে ঘাড় বাঁকিয়ে বাতাসে কিশোর আর লেজ দুলিয়ে টকবক করে চলে গেল। ওরা জানে না আর এখানে ফিরবে না কোনো দিন। ক্যারিকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো মা। চলো গর্তটা দেখে আসি। জ্যাককে বাঁধনমুক্ত করলো লড়া প্রথমে। খুশি হয়ে লাফিয়ে উঠে লড়ার গাল চেটে দেওয়ার চেষ্টা করলো, তারপর ছুটল সবার আগে আগে। খোলা দরজার সামনে দাঁড়িয়ে লড়ার দিকে চাইল ঘাড় ফিরে। ভিতরে ঢুকবে কিনা ঠিক বুঝতে পারছে না ও। দরজার আশেপাশে অসংখ্য ফুল ফুটে আছে, লাল, নীল, বেগুনি, গোলাপি, আরও কত রং। জমজমাট আসর বসেছে যেন। হাওয়ায় দুলছে ওরা,
এ ওর গায়ে ঢলে পড়ছে, কানাকানি করছে নিজেদের মধ্যে। সবার আগে ঘরে ঢুকলো লড়া। একটাই ঘর, দেয়ালগুলো ধপধপে সাদা চুনকাম করা, মাটির মেঝে শক্ত আর মসৃণ। দরজার পাশে জানলা একটা আছে বটে, কিন্তু দেওয়ালটা এতই পুরু সামান্যই আলো আসে ভিতরে। খালের ধারে প্রথমে গর্ত খুঁড়ে ঘর তৈরি করেছেন মিস্টার হ্যানসন। তারপর প্রেরি থেকে ঘাসের শিকড় সহ মাটির চাপড়া কেটে এনে পুরু করে তৈরি করেছেন সামনের দেওয়াল। কোথাও একটু ফাঁক ফোকর নেই যে শীত ঢুকবে। দেখে খুবই খুশি হলো মা। ছোট হলেও সুন্দর, ছিমছাম। ছাদের দিকে আঙুল তুলল। ওই দেখো, উইলো গাছের শাখা বুনে ঘরের সিলিং তৈরি করে রাখা হয়েছে। তার উপর পুরু করে খড় বিছিয়ে তৈরি করা হয়েছে ছাদ। কোনো কোনো জায়গা দিয়ে খড় দেখা যাচ্ছে পরিষ্কার। এবার ঢাল বেয়ে উঠে বাড়ির ছাদে গিয়ে দাঁড়ালো লড়া। ঘাস গজিয়ে রয়েছে গোটা ছাদ জুড়ে। বোঝার উপায় নেই নিচে একটা ঘর আছে। চলো ঘরটা পরিষ্কার করে ফেলি, বলল মা। জিনিসপত্র যতটা পারা যায় এনে রাখি তোমাদের বাবা ফেরার আগে। মেরি আর লড়া দুজন দুটো বালতি নিয়ে এলো বাগান থেকে। ঘরের দেওয়াল আর মেঝে ঝাড় দিতে লেগে গেল মা। মেরি কোলে ক্যারি, তাই ছোট বালতিটা হাতে নিয়ে লড়া ছুটল ঝর্ণা থেকে জল আনার জন্যে। খালের উপর একটা তক্তা বিছানো, ওপারে উইলোর জঙ্গল। সেই জঙ্গল থেকে অল্প দূরে গেলেই ছোট্ট একটা ঝর্ণা। কুলকুল করে পরিষ্কার জল এসে জমছে ছোট্ট একটা ডুবায়। তারপর সেখান থেকে আঁকা বাঁকা নালা বেয়ে নেমে যাচ্ছে খালে। বালতি ভরে নিয়ে তক্তার ব্রিজ পেরিয়ে ধাপ বেয়ে নেমে এলো লড়া উপরে। বড় বালতিতে জলটুকু ঢেলে দিয়ে ছুটল আবার আরও জল আনতে। ঘরদোর ধোয়া মোছা হয়ে গেলে মার সঙ্গে ছোটাছুটি করে বাগান থেকে মালপত্রগুলো আনার কাজে লেগে গেল লড়া। প্রায় সব কিছুই যখন চলে এসেছে তখন একটা টিনের চুলো আর 2 টুকরো স্টোভ পাইপ এনে ফিরল বাবা। বাপরে, ওজন আছে বলে চুলোটা নামিয়ে রাখলো বাবা মেঝেতে। ভাগ্যিস শহরটা মাত্র 3 মাইল দূরে, না হলেই গিয়েছিলাম। ভাবা যায় ক্যারলিন, মাত্র 3 মাইল দূরেই শহর। হাঁটতে হবে বড়জোর 1 ঘন্টা। পশ্চিমের রাস্তা ধরেছে হ্যানসন। এইসব এখন আমাদের। কেমন, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ হয়েছে, বলল মা। তবে বিছানা কোথায় পাতবো বুঝছি না। মেঝেতে তোষক পাততে আমার ভালো লাগে না। সে কি, এতদিন কোথায় পেতেছ? মাঠে ময়দানে ঘুমাইনি আমরা এতদিন। সে তো বাড়ি ঘর ছিল না বলে, জবাব দিল মা। ঘরের মধ্যে মাটিতে শুতে যাব কোন দুঃখে? ও এই কথা, ঠিক হ্যাঁ, 15 মিনিটে ব্যবস্থা করে দিচ্ছে, বলল বাবা। আজকের মতো উইলোর ডাল কেটে আনি কয়েকটা, ওগুলো বিছিয়ে তার উপর বিছানা করতে পারবে। কাল 2টো খাট তৈরি করে দেবো তোমাকে, ঠিক আছে? কুঠারটা তুলে নিয়ে শীষ দিতে দিতে বেরিয়ে গেল বাবা। লড়া ছুটল তার পিছনে। বাবা, আমি আসি তোমার সঙ্গে। কে? আমার 8 বোতল মিষ্টি সাইডার নাকি? নিশ্চয়ই আসবে, তুমি সাহায্য করলে কাজ অনেক এগিয়ে যায় আমার। পাতাসহ বেশ কিছু চিকন ডাল কাটলো বাবা। তারপর দুজন মিলে বয়ে আনলো ওগুলো। তারপর সুন্দর করে বিছানা পাতলো মা। বাবাকে আসতে বলের দিকে এগোতে দেখে আবার পিছু নিল লড়া। গোয়াল ঘরে গিয়ে বলদগুলোর সঙ্গে ভাব জমিয়ে ফেললো বাবা। ওদের জল খাইয়ে আনলো খাল থেকে। আবার ওদের খুঁটির সঙ্গে বেঁধে ফিরল বাবা লড়ার দিকে। কিছু বলবে লড়া? আচ্ছা, নরম গলায় আস্তে করে জিজ্ঞেস করলো লড়া। পেটের কি সত্যিই পশ্চিমে যেতে ভালো লেগেছে? হ্যাঁ লড়া। বাবা, কাঁপছে লড়া গলা। গরু আমার একটুও ভালো লাগে না, আমার ঘোড়া ভালো লাগে। ওর একটা হাত নিজ হাতে তুলে নিয়ে সান্ত্বনা দিল বাবা। বলল, যেটা করতেই হয় সেটা খুশি মনে করাই ভালো লড়া, মন খারাপ করতে নেই। একদিন আবার ঘোড়া হবে আমাদের। কবে বাবা? ভালো মতো চাষ করে প্রথম ফসল যেদিন তুলব সেদিন। শেষ বিকেলে সাপার সেরে দরজার সামনে উঠান মতো জায়গাটায় বসলো ওরা সবাই। বাবা আর মা বসেছে 2টো বাক্সর ওপর।
ঘুম ঘুম চোখ করে গুটিসুটি হয়ে মায়ের গায়ে হেলান দিয়ে রয়েছে ক্যারি। লরা আর মেরি বসেছে নিচে নামার সিঁড়িতে পা রেখে। কোত্থেকে জ্যাক এসে 3 পাক খেয়ে শুয়ে পড়ল পাশে, মাথাটা তুলে দিল লরার কোলে। চুপচাপ বসে রয়েছে ওরা। প্লাম ক্রিকের উপর দুলছে উইলোর ডাল। দূর পশ্চিমে প্রেয়ারির শেষ প্রান্ত ছুঁই ছুঁই করছে সূর্যটা। অদ্ভুত শান্ত সমাহিত পরিবেশ। লম্বা করে দম ছাড়ল মা। মনে হচ্ছে শান্তির দেশে চলে এসেছি আমরা। নেকড়ে নেই, ইন্ডিয়ানদের রণহুঙ্কার নেই। এত নিরাপদ বোধ করিনি আজ কোনো দিন। ঠিক বলেছ ক্যারলিন, আমরা এখন নিরাপদ। বিপদের আর কোনো ভয় নেই। আকাশের মেঘে নানান রকম রং ধরল। শিরশির করছে উইলোর পাতাগুলো, আর আপন মনে বকবক করে চলেছে খালের জল। ধীরে ধীরে ঘনিয়ে আসছে আঁধার। 1-2 করে জ্বলে উঠছে তারাগুলো। এবার শুয়ে পড়োগে যাও, বলল মা। হেসে উঠল খিলখিল করে। আজই জীবনে প্রথম আমরা গর্তে বাস করব। বাবাও হাসলো মার কথায়। ঘুম আসছে না। শুয়ে শুয়ে অনেক রাত পর্যন্ত জলের কুলকুল আর উইলোর ফিসফাস শুনল লড়া চোখ বুজে। তারপর যখন চোখ মেলল তখন সকাল। 3 প্রত্যেক দিন সকালে উঠে বিছানা ঠিকঠাক করে বাসন মেজে ঘর ঝাঁট দিয়ে চড়তে বেরোয় ওরা 2 বোন। খেলা করো, বেরিয়ে বেড়াও, যা খুশি। শুধু উজানের ওই গভীর জলের পুকুরটায় যেতে পারবে না, বাবার বারণ। কাজে নীল প্রজাপতি আর হলুদ ফড়িংয়ের পিছনে দৌড়ায় ওরা। জলে নেমে ছোট মাছের ঝাঁককে ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করে। জলের উপর দৌড়ে বেড়ানো জলপোকা ধরার ব্যর্থ চেষ্টা করে। বিকেলে যখন ফিরে আসে তখন এক একজন কাদামাখা ভূত। একদিন সবাইকে নিয়ে গেল বাবা উইলো উপত্যকার ওপাশে একটা গভীর জলের পুকুরে। ওখানে পরিষ্কার জলে কয়েক ঘন্টা ঝাপাঝাপি করে খুব মজা করল ওরা। নিষেধ সত্ত্বেও গভীর জলে গেলেই জলের নিচ দিয়ে ডুব সাঁতার কেটে এসে ওদের পা ধরে টান দেয় বাবা। ভারসাম্য হারিয়ে হাবুডুবু খায় ওরা। বোঝে ডুবে গেলে কী অবস্থা হবে। খেলা শেষ হলো বাবা, লরা আর মেরির মধ্যে প্রচণ্ড জল ছিটাছিটি যুদ্ধের পর। স্নান শেষে বাবা বলল, আবারও সাবধান করছি তোমাদের। জলে নামা দূরের কথা, আমি সঙ্গে না থাকলে তোমরা কেউ কোনোদিন আসবে না এই পুকুরের ধারে, কিছুতেই না, বুঝতে পেরেছ? লরা জবাব দিল, হ্যাঁ বাবা। কিন্তু ঠিক পরের দিনে একা খেলতে খেলতে ওর মনের ভিতর নানান কথা আসতে শুরু করলো। মেরি মায়ের সঙ্গে আছে, বাবা বাড়িতে নেই। এমন সময় ওর মনের পর্দায় স্পষ্ট ভেসে উঠল গভীর জলের পুকুরটার ছবি। ওটার ধারে যেতে বারণ করেছে বাবা, কিন্তু ওর এপাশে যে উঁচু জায়গাটা আছে সেখানে তো যেতে বারণ করেনি। যা গরম পড়েছে, ওখানে খানিকক্ষণ বসে থাকলে আরাম পাওয়া যেত। যেই ভাবা সেই কাজ। কর্কশ ঘাসের মধ্যে দিয়ে ছুটল লড়া। আছড়া আছড়ি করে উঠে পড়ল উঁচু জমিতে। উঠে দাঁড়াতেই দেখতে পেল উইলোর ছায়ায় টলটলে পুকুরটা ওকে ডাকছে ইশারায়। কিন্তু না, বাবার আদেশ অমান্য করে ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু পিপাসা লেগেছে খুব। ভাবল গভীর জলে না গেলেই তো হলো। কিনারে দাঁড়িয়ে এক আঁচলা জল খেলে কি হয়, না হয় পাড়ে দাঁড়িয়ে ঠান্ডা জলের দিকে চেয়ে থাকবে, তাতেই পিপাসা দূর হয়ে যাবে। যেমনই ভাবা তেমনই কাজ। ছুটল লড়া। হঠাৎ থমকে দাঁড়াতে হলো। আরে কি ওটা? রাস্তার ঠিক মাঝখানে আক্রমণাত্মক ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে একটা জন্তু। ও থামতেই ফোঁস করে উঠল। এক লাফে পিছনে সরে গেল লড়া। এরকম জানোয়ার আগে কোনো দিন দেখেনিও। লম্বায় জ্যাকের সমান হবে, কিন্তু পাগুলো ছোট। ধূসর রঙের লম্বা পশমে ছাওয়া। চ্যাপটা মাথা তুলে কটমট করে চেয়ে আছে লড়ার দিকে। সাবধানে নিচু হয়ে উইলোর একটা মরার ডাল তুলে নিল লড়া। এবার কিছুটা সাহস ফিরে পেল। জন্তুটার সামনে বাড়ছে না দেখে সাহস আরও একটু বাড়ল। ভাবল একটা খোঁচা দিয়ে দেখবে নাকি। কাঠিটা আস্তে করে সামনে বাড়িয়ে মৃদু একটা খোঁচা দিল সে ওর পেটে। ফ্যাঁচ করে এক ভয়াবহ আওয়াজ ছাড়ল জন্তুটা। 2 চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে।
দাঁত খিচিয়ে লাফিয়ে উঠে লড়ার নাকটা কামড়াবার বৃথা চেষ্টা করলো। ঘোড়ায় প্রাণপণে ছুটল লড়া, বাড়ি না পৌঁছে আর থামল না। ইস লড়া, রোদের মধ্যে এরকম ছুটোছুটি করতে হয় না, বলল মা, অসুখে পড়বে। লড়া দেখল মার কাছে পড়তে বসেছে মেরি লক্ষ্মী মেয়ের মতো। মেরি সব সময় ভালো। লড়া জানে ও নিজে ভালো না, যাও বা একটু ছিল প্রতিজ্ঞা ভঙ্গ করে সেটুকুও নষ্ট করে ফেলেছে। যদিও কেউ দেখেনি ওকে পুকুরের দিকে যেতে, কিন্তু ও নিজে তো জানে, আর জানে ওই অদ্ভুত জন্তুটা। ও না বললে আর কেউ জানতে পারবে না। কিন্তু যতই সময় যেতে থাকলো ততই মনটা ছোট হয়ে যেতে থাকলো লড়ার। কাজটা মোটেও ভালো করেনি সে, বিশ্বাস ভঙ্গ করা ভালো না। মেরির পাশে শুয়ে এপাশ ওপাশ ফিরছে লড়া, ঘুমাতে পারছে না। বাবা মা দুজনেই দরজার বাইরে উঠোনে বসে আছে, বেহালায় সুর বাজছে বাবা। ঘুমিয়ে পড়ো লড়া, বলল মা ওখান থেকে। সুন্দর একটা সুর তুলেছে বাবা বেহালায়, ওঠানামা করছে ছটটা, রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে মিষ্টি সুর, পরম শান্তি সবখানে। কিন্তু পুড়ছে লড়ার মন। ও বিশ্বাস ভঙ্গ করেছে বাবার, যা করেছে সেটা মিথ্যে বলার চেয়ে কম না। কাজটা না করলেই ভালো হতো, কিন্তু করে তো ফেলেছে। বাবা জানলে শাস্তি দেবে, এখনও জানে না বলে বাবা ভাবছে ও না জানি কত ভালো মেয়ে। আর সহ্য করতে পারল না লড়া, খাট থেকে নেমে চোরের মতো পা টিপে টিপে গিয়ে দাঁড়ালো বাবার পাশে। বাজনা শেষ হলে মিষ্টি করে হাসল বাবা। কি ব্যাপার আধবোতল, সাদা কাপড়ে পুরো ভূতের মতো লাগছে তোমাকে। বাবা, কাপা গলায় ছোট্ট করে ডাকলো লড়া। আমি আমি ওই গভীর পুকুরটার দিকে রওনা হয়েছিলাম। বলো কি? অবাক চোখে চাইল বাবা, তারপর জানতে চাইল, তো গেলে না কেন, কে ঠেকালো? ঠিক বলতে পারছি না, পশমগুলো ছাই রঙা, মাটির সঙ্গে প্রায় মিশেছিল। ধমক দিল আমাকে। কত বড় ছিল? লড়া আকার আকৃতির বর্ণনা দিলে বাবা বলল, নিশ্চয়ই ওটা একটা বেজার, অর্থাৎ কিছুটা বেজি আর কিছুটা ভাল্লুকের মতো দেখতে জন্তু। এবার অনেকক্ষণ একটি টু শব্দ করল না বাবা, তারপর মস্ত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমাকে কি বলবো বুঝতে পারছি না লড়া। তোমাকে বিশ্বাস করেছিলাম আমি। যাকে বিশ্বাস করা যায় না তাকে মানুষ কি করে জানো? কি করে? তাকে নজরবন্দি করে রাখে, বলল বাবা। কাজেই আমার মনে হয় তোমাকেও নজরবন্দি রাখা দরকার। কাজটা তোমার মাকে করতে হবে, কারণ আমাকে কাল কাজ করতে হবে নেলসনদের বাড়িতে। কাল সারাটা দিন তুমি তোমার মায়ের চোখের আড়াল হতে পারবে না, এমন জায়গায় থাকবে যেন চোখ তুললেই দেখা যায় তোমাকে। সারাটা দিন যদি ভালো হয়ে থাকতে পারো তাহলে আমরা তোমাকে আবার একটা সুযোগ দেব, যাতে আবার তুমি আমাদের বিশ্বস্ত ছোট্ট আধবোতল মিস্টার সাইডার হতে পারো। মার দিকে ফিরল বাবা। তুমি কি বলো ক্যারোলিন? ঠিক আছে চার্লস, আমি নজর রাখবো ওর উপর। তবে আমি জানি ও ঠিকই ভালো হয়ে চলবে কাল। ব্যাস লড়া, এবার ঘুমোতে যাও। ভালো হয়ে চলা কত কষ্ট পরদিন হাড়ে হাড়ে টের পেল লড়া। জামা কাপড়ের সেলাই আর তালিপট্টি দিল মা সারাদিন। ঝর্ণা থেকে পানি আনতে গেল আজ মেরি। কেরকে নিয়ে মাঠে হাঁটতে গেল মেরি। লড়াকে বসে থাকতে হলো মার সামনে। তাই বলে একেবারে বসে থাকলো না, যতটা ভাবে সম্ভব সাহায্য করলো মাকে। থালা বাসন ধুলো, বিছানা ঠিকঠাক করলো, ঘর ঝাড়ু দিল, টেবিলে খাবার দিল, তারপর ছেঁড়া কাপড় সেলাই করতে বসলো। যে এক ঠেলা ধাক্কা দিল ওকে, সামনে দু পায়ে মুখ রেখে লেজ নাড়ল। এক লাফে দরজার বাইরে গিয়ে পিছন ফিরে তাকালো। হাসি হাসি ভঙ্গি করে ওকে বাইরে বেরোনোর জন্য অনুরোধ করছে। ও বুঝতে পারছে না হঠাৎ আজ কী হলো লড়ার। লড়ার মনে হলো দিনটা বুঝি আর কোনো দিন ফুরবে না। সন্ধ্যার দিকে মা সেলাই ফোড়াই বন্ধ করে বলল, খুব ভালো হয়েছিলে সারাটা দিন লড়া, তোমার বাবাকে বলবো সে কথা। আর কাল সকালে তুমি আর আমি যাব ওই বেজারটাকে খুঁজতে। খুব সম্ভব ওটাই কাল তোমাকে ডুবে মরা থেকে বাঁচিয়েছে। ও বাধা না দিলে ঠিকই যেতে তুমি ওই পুকুরে, খেলতে খেলতে চলে যেতে গভীর জলে। দুষ্টুমি মাথায় চাপলে ভয়ানক কিছু না ঘটা পর্যন্ত মানুষ থামতে পারে না।
হ্যাঁ মা, স্বীকার করল লড়া। বুঝতে পেরেছে এখন। পরদিন সকালে ওই বেজারটাকে খুঁজতে গেল মায়ের সঙ্গে। ওর গর্তটা পাওয়া গেল খুঁজে খুঁজে। লড়া অনেক ডাকাডাকি করলো, একটা কাঠি দিয়ে খোঁচালো, কিন্তু বের হলো না ওটা কিছুতেই। 4 নেলসনদের ওখানে কাজ করে একটা গরু পেল বাবা। মা ওটার নাম রাখলো স্পট। সবাইকে অবাক করে দিল লড়া ওটার দুধ দুইয়ে। প্লাম ক্রিকের দুই ধারে অসংখ্য কুল গাছ, এই জন্যেই এর নাম হচ্ছে প্লাম ক্রিক। কুল প্রচুর পেকেছে এখন, সুগন্ধ মৌ মৌ করছে চারিদিকে। বাবা মাঠে লাঙল দেওয়ায় ব্যস্ত। সকালে প্রাতরাশের পর বাসনগুলো ধুয়ে মুছে রেখে ট্রেনের বালতি নিয়ে কুল পেড়ে আনতে যায় লড়া আর মেরি। রোজই দেখা যায় চষা ক্ষেতের পরিমাণ বাড়ছে। গম বোনার জন্য অনেক জমিতে লাঙল দিচ্ছে বাবা। বিরাট এলাকা জুড়ে গম বুনবে এবার। এই ফসল উঠলে আর কোনো অভাব থাকবে না ওদের। বাড়ি হবে, ঘোড়া হবে, গাড়ি হবে, ক্যান্ডি খেতে পারবে ওরা প্রত্যেক দিন। প্রত্যেক রবিবার খাবে গরুর মাংস। বালতির পর বালতি কুল পেড়ে আনে ওরা। মা সেগুলো বাড়ির ছাদে গাছের উপর কাপড় পেতে শুকোয়। আগামী শীতে কুলের আচার, মোরব্বা, টক যার যত খুশি খাবে ওরা। শীত এসে গেল প্রায়, কিন্তু তুষারের আর দেখা নাই। সেটা লড়ার এক চিন্তা। তবে তার চেয়েও বড় চিন্তা, এ বাড়িতে ফায়ার প্লেস নেই। কথাটা খেতে বসে এক ফাঁকে বলেই ফেলল ও। ফায়ার প্লেস নেই মানে? ভুরু কুচকে চাইল মা। কি বলছো? সান্টা ক্লজের কথা। এ বাড়িতে ওর আসার উপায় নেই। খাও তো এখন, বকা দিল মা। নদী না আসতেই পেরোবার চিন্তা। মার পরামর্শে এবারে বড়দিনে ঘোড়া চাইল লড়া আর মেরি। কারণ মাকে নাকি বাবা বলেছে জমি চাষের ব্যাপারে বলদের চাইতে অনেক ভালো কাজ দেবে একজোড়া ঘোড়া। একটু অবাক হলেও বাবা মনে করল সত্যিই বুঝি ঘোড়া পেলে ওরা খুব খুশি হবে। তাই আগের রাত্রে ওদের অবাক করে দেওয়ার জন্যে একজোড়া ঘোড়া কিনে এনে গোয়াল ঘরে বেঁধে রাখল। তাই বলে বড়দিনে ওরা কিছুই পেল না তা নয়। সকালে ঘুম থেকে উঠে ওরা দেখল ওদের এক একজনের মোজায় 6টা করে মজাদার ক্যান্ডি রয়েছে। শীত গিয়ে বসন্ত এলো ওদের চমকে দিয়ে। মাঝরাত্রে লাফিয়ে উঠে বসল লড়া বিছানায়। দরজার বাইরে প্রচণ্ড আওয়াজ। বাবা, কিসের শব্দ ওটা? চেঁচিয়ে উঠল। মনে হচ্ছে খালের জল বলে এক লাফে বিছানা ছাড়ল বাবা। দরজা খুলতেই কয়েক গুণ বেড়ে গেল ভীতিকর শব্দটা। ওরে বাপ, চেঁচিয়ে উঠল বাবা। এই যে প্রচণ্ড বৃষ্টি। মা কি যেন বলল, শুনতে পেল না লড়া। কিছুই দেখা যাচ্ছে না, ধারাভাষ্য দিচ্ছে বাবা। সূচিভেদ্য অন্ধকার যাকে বলে। তবে কোনো চিন্তা নেই, খালের জল এত উপরে উঠবে না। ওপারের তীর ছাপিয়ে নেমে যাবে নিচের দিকে। দরজা লাগিয়ে দিল বাবা। সাথে সাথে অনেকটা কমে গেল আওয়াজ। শুয়ে পড়ো লড়া বলেই বিছানায় উঠল বাবা। সকালে চোখ খোলার আগে জলের গর্জন কানে এলো লড়ার। দেখল মা খাবার দিচ্ছে। বাবা বেরিয়ে গিয়েছে। এক দৌড়ে দরজা খুলে বেরিয়ে গেল লড়া বাইরে। বাপরে, বরফ শীতল বৃষ্টির জল মুহূর্তে ভিজিয়ে দিল ওর সারা গা। কিন্তু পরোয়া না করে আরও দুপায়ে গিয়ে খালের দিকে তাকালো লড়া। ঠিক পায়ের কাছে উঠে এসেছে খালের জল। প্রচণ্ড গর্জন ছেড়ে ছুটছে সামনে, পাক খাচ্ছে। সেই আপন মনে বকবক করা খালের এই রুদ্রমূর্তি কল্পনাও করা যায় না। অবাক হয়ে চারিদিকে চাইছে লড়া। দু চোখ ভরে গিলছে আশেপাশের দৃশ্য। এমনই সময় এক টানে ওকে ঘরের ভিতর নিয়ে এলো মা। বলছে, আমি যে ডাকছি শুনতে পাওনি? না মা, জবাব দিল লড়া ভয় ভয়। তাই হবে, বলল মা। শুনতে না পাওয়ারই কথা। ভিজে চুপচুপে হয়ে গেছে লড়া। নাইট গাউন থেকে জল নেমে মেঝেতে পুকুর তৈরি হচ্ছে। গায়ের সঙ্গে সেটে যাওয়া কাপড় টেনে ছাড়িয়ে তোয়ালে দিয়ে ডলতে শুরু করলো মা। এবার জলদি জামা পরে নাও, নইলে ঠান্ডা লেগে জ্বর আসবে। মেরি বলল,
কোন আক্কেলে বৃষ্টির মধ্যে বেরিয়ে এভাবে ভিজলে বলো তো? খালটা একবার দেখা উচিত ছিল তোমার মেরি, বলেই মার দিকে ফিরল লড়া। মা, প্রাতরাশের পর আবার একবার দেখতে যাব খালটা। না, সোজা জবাব দিল মা, বৃষ্টি থামার আগে না। কিন্তু প্রাতরাশ শেষ হওয়ার আগেই থেমে গেল বৃষ্টি। পর মুহূর্তেই উঠল ঝকঝকে রোদ। বাবা ফিরে আসছে, বলল লড়া আর মেরি ইচ্ছে করলে জলের তোড় দেখার জন্য খালের কাছে যেতে পারে। বাইরে টাটকা তাজা বাতাস, কিন্তু বসন্তকালের মতো কেমন একটা সুগন্ধ। নীল আকাশে জোর হাওয়ায় ভেসে যাচ্ছে সাদা মেঘ, তুষারের চিহ্ন মাত্র নেই কোথাও। খালের জল নেমে গিয়েছে অনেকখানি, কিন্তু ফোঁস ফোঁসানি থামেনি ওর। এমন উদ্ভট আবহাওয়া জীবনেও দেখিনি আমি, বলল বাবা। উপরে উঠে চারপাশে তাকিয়ে দেখল ওরা। সব দিকে শুধু জল আর জল। প্লাম গাছগুলো প্রায় ডুবে রয়েছে। কোমর জলে দাঁড়িয়ে রয়েছে উইলোর শাড়ি। কিছুটা দূরে বাবার চষা জমি কালো আর ভেজা দেখাচ্ছে এখান থেকে। এবার বুনে ফেলবো গম, আপন মনে বলল বাবা। আর দেরি নয়। সাঙ্গবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য ছিল লেখিকা লরেঙ্গলস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের তৃতীয় গল্প অন দ্য ব্যাঙ্কস অফ প্লাম ক্রিক। আজকে ছিল প্রথম পর্ব। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।